আমার 5 বছরের বিবাহিত জীবন। আমি, আমার স্বামী, দেওর, ননদ আর শাশুড়ি মা, এই 5 জনের সংসার। বউ ভাতের পরের দিন সকালে শাশুড়ি মা আমাকে ডেকে বলেন, বৌমা, এই ননদ আর দেওরকে নিজের সন্তানের মতো করে দেখবে। তোমার শ্বশুর মারা গেছে, আমিই আর কতদিন, তুমি ওদের দূরে ঠেলে দিও না মা। না মা, আপনি নিশ্চিন্তে থাকুন। শুভ আর দীপাকে আমি অনেক ভালোবাসবো। ওরা আমার ছোট ছোট দুটো ভাই বোন, ওদেরকে আমি কি করে দূরে সরিয়ে রাখবো। হ্যাঁ বৌমা, তাই যেন হয়। সুজয়টাও আছে বলেই আমি এত নিশ্চিন্তে থাকতে পারি। সেই ছোট্ট বয়সে ওদের বাবা মারা গেছে, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম জানো। সুজয় তখন 15 বছর বয়স। ওর মামার সাথে বাইরে চলে যায় কাজের জন্য। অনেক কষ্ট করে ছেলেটা। আমার ছেলেটাকে একটু দেখো মা, ও যেন সবাইকে নিয়ে সুখী থাকতে পারে। আমার ননদ এবছর এইচএস দেবে, দেওর সেকেন্ড ইয়ারে পড়ছে, জিওগ্রাফি অনার্স করছে ও। আমার স্বামী বিয়ের 2 সপ্তাহ পর আবার বাইরে চলে যায় কাজের জন্য। খুব কষ্ট হতো স্বামীকে ছেড়ে থাকতে। কারই বা মন চায় নিজের স্বামীকে ছেড়ে একা একা থাকতে। কিন্তু কাজ তো করতে হবে, না হলে সংসার চলবে কি করে? ভাই বোনেদের পড়াশোনার খরচ চালাবে কি করে? সেদিন রান্না করছি, সুজয় ফোন করেছে। হঠাৎ আমার দেওর এসে বলে, বৌদি, দাদা ফোন করেছে। হ্যাঁ, কথা বলবে তোমার দাদার সাথে? এই নাও কথা বলো। আমার দেওর ফোনটা ধরেই বলে, দাদা, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন কিনবো, কিছু টাকা পাঠা না। কি রে, 1 বছর আগেই তো ফোন কিনলি, আবার ফোন? ফোনটা কি সারানো যাবে না? আমার দেওর বলেন, না, সারানো যাবে না। তুই কি টাকাটা দিতে পারবি? আর এত প্রশ্নই বা করছিস কেন? বিয়ের পরে কি বদলে গেলি নাকি? আমি কথাগুলো শুনছি, আমার দেওর এইভাবে কথা বলে ওর দাদার সাথে। অবাক হয়ে গেলাম আমার দেওরের ব্যবহার দেখে। অথচ ওদের দাদা এই ভাইকে বোনকে এত স্বাচ্ছন্দ্যে রেখেছে, নিজে এত কষ্টে থেকেও। নিজে সেই 15 বছর বয়স থেকে বাইরে পড়ে আছে। আমার স্বামী বলে, কত টাকা লাগবে তোর? এই ধর 15,000 টাকা। ঠিক আছে, পাঠিয়ে দেবো, 2 দিন সময় দে, মনে থাকে যেন, আবার ভুলে যাস না। আমার দেওর খুশি হয়ে আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে চলে যায়। একবারও জিজ্ঞেস করে না, দাদা তুই কেমন আছিস, শরীর ঠিক আছে তো? এইরকম প্রায়ই দেখতাম, শুধু টাকার প্রয়োজন হলে দাদাকে ফোন করতো, না হলে না। 2 বছর পর সুজয় বাড়ি আসবে, খুব ভালো লাগছে, কতদিন পর ওকে দেখতে পাবো। ও জিজ্ঞেস করে, সোমা, তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি সাবধানে বাড়ি এসো তো। সোমা, তোমাকে আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। কোনোদিন তো নিজের জন্য কিচ্ছু চাওনি। তোমার স্বামী কি তোমাকে কিছুই দিতে পারবে না? একবার বলেই দেখো না। ওইভাবে বলো না গো, কতদিন তোমাকে দেখিনি বলো তো। আগে বাড়ি আসো তো, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ গো। ও সবার জন্য জামা কাপড় আর আমার জন্য একটা সোনার আংটি নিয়ে আসে। দীপার বিয়ে ঠিক হয়, ছেলের বাড়ি থেকে যৌতুকে 5 ভরি গহনা, খাট, আলমারি, ড্রেসিং টেবিল আর ছেলের জন্য একটা বাইক দাবি করে। আমার যেসব গহনাগুলো ছিল, সেই সব গহনাগুলো ননদের বিয়েতে ননদকে দিয়ে দিই। বাকি খাওয়া দাওয়া, ফার্নিচার, বাইক, এইসবের খরচ সুজয় দেয়। খুব ধুমধাম করে আমার ননদ দীপার বিয়ে হয়ে যায়। হাতে সেই রকম ভাবে এখন আর টাকা পয়সা নেই। সুজয়ের শরীরটাও বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে। আমার দেওর এসে বলে, দাদা, বিএড করবো, 1,20,000 টাকা লাগবে। আমি সুজয়ের দিকে তাকিয়ে আছি। ও বলে, ঠিক আছে, একটু সময় দে, টাকার ব্যবস্থা করছি। আমার দেওর রুম থেকে চলে যায়। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি, এই মুহূর্তে এতগুলো টাকা তুমি কোথায় পাবে? ও বলে, চিন্তা করো না, লোন নিয়ে নেব। আমি অবাক হয়ে যাচ্ছি, ভাই বোনেদের জন্য এই রকম নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিতে দেখে। যাই হোক, ভাইকে তো পড়াতে হবে, লোনের ব্যবস্থা হয়। আমার স্বামী বাইরে যাওয়ার টিকিট কাটায়। আমি বললাম, শরীরটা একটু সুস্থ হোক না গো, তারপরে যেও। ও
ও বলে না না, লোনের ইএমআই দিতে হবে, তাছাড়া সংসার চালাতে তো হবে, বসে থাকলে চলবে? অসুস্থ স্বামীকে বাইরে পাঠাতে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, তাও নিরুপায়, কাজ তো করতে হবে। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। আমার ননদ প্রেগনেন্ট। সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমনিতেই মেয়ের শ্বশুর বাড়িতে সাধের অনুষ্ঠান করা হয়। আমার বাড়ি থেকে ননদকে সাধ খাওয়াতে যাবে বলে। কিন্তু আমার ননদের বাড়ি থেকে ননদের শাশুড়ি মা জানায়, তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে সাধের অনুষ্ঠান করো, এখানে আমি একা একা থাকি, এত ঝামেলা আমি একা সামলাতে পারবো না। আমার শাশুড়ি মা ননদকে বাড়ি নিয়ে আসে। ননদের সাধের অনুষ্ঠান হয়। দুর্ভাগ্যবশত আমার শাশুড়ি মা আমাকে সাধের অনুষ্ঠানের কোনো জিনিসে হাত দিতে দেয়নি। ওনার বক্তব্য, এতদিন আমি মা হতে পারিনি, আমি কোনো জিনিসে হাত দিলে নাকি ওনার মেয়ের সন্তানের অমঙ্গল হবে, আমি নাকি বাঁচা। অথচ এই ননদ দেওরের সুখের জন্য, ননদের বিয়ের জন্য, দেওরকে বিএড পড়ানোর জন্য এত খরচার মধ্যে আরেকজনকে আমরা পৃথিবীতে আনতে চাইনি। আজকে সেই সবের দাম আমি পেয়ে গেছি। খুব কেঁদেছিলাম সেই দিন। দেখতে দেখতে আমার দেওর চাকরি পায় একটা উচ্চ মাধ্যমিক স্কুলে। চাকরি পেয়েই ও বিয়ে করে নেয়। বিয়ের 1 সপ্তাহ হতে না হতেই আমার দেওর বলে, অপর্ণাকে নিয়ে আমি চলে যাব এখান থেকে, ওখানে ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আমার শাশুড়ি মাকে বলে, মা তুমি যদি যেতে চাও আমাদের সাথে তাহলে যেতে পারো। আমার শাশুড়ি মা এক কথায় ছোট ছেলের সাথে যেতে রাজি হয়ে যায়। ওরা বাড়ি থেকে বেরোনোর সময় একবারও আমাকে বলে যাওয়ার প্রয়োজনও মনে করেনি। হয়তো আমাদের প্রয়োজন ওদের জীবনে এখন শেষ হয়েছে। আমার স্বামী এখনো লোনের ইএমআই মেটাচ্ছে। যে ভাইয়ের জন্য এত কিছু করলো, সেই ভাইয়ের বিয়েতেও আসতে পারেনি ও। আর এরা এখন আমাকে বাড়িতে একা রেখে নিজেদের মতো করে ভালো থাকবে বলে ফ্ল্যাটে গিয়ে উঠেছে। আরো 6 মাস পর স্বামী বাড়ি আসে। এই 6 মাস আমি একাই থেকেছি, খুব কষ্ট হতো। ও বাড়ি এসে বলে, চলো মাকে দেখতে যাই। ঠিক আছে চলো, কতদিন মাকে দেখিনি। দেওরের ফ্ল্যাটে গিয়ে দেখি শাশুড়ি মা রান্না করছেন। যে মা একবারও ওভেনের কাছে ঘেঁষতো না, বাড়ির কুটোটিও নাড়তো না, সেই মা এত গরমের মধ্যে রান্না করছে, বাড়ির সব কাজ করছে। এই সব মায়ের মুখে শোনার পর চোখে জল চলে আসে। মা বলে, খোকা আমাকে তোদের সাথে নিয়ে চল, এখানে থাকলে আমি বাঁচবো না। এদের দিন রাতের একটা কাজের লোকের দরকার ছিল, ওই জন্যই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তো তখন বুঝতে পারিনি, ভালো থাকার জন্য এখানে এসেছিলাম। বড় বৌমা, পারলে তোমার এই মাকে ক্ষমা করে দিও মা। না মা, ক্ষমা চাইতে হবে না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। চলুন, আপনাকে আর এখানে থাকতে হবে না। আমার দেওর সব কথা শুনছে, ও একটাও কথা বলে না। আমার ছোট যা বলে, ঠিক আছে যাও যাও, পৃথিবীতে কাজের লোকের অভাব হবে না, ভাত ছড়ালে আবার কাকের অভাব। ছি, ধিক্কার জানাই এমন মেয়েকে যে শাশুড়িমার প্রতি এমন মন্তব্য করে। আমি কিছু বলতে যাব, আমার স্বামী আমাকে চুপ থাকতে বলে। আমরা ওখান থেকে চলে আসি। এখন আমার স্বামী এখানে একটা ভুসিমাল দোকান করেছে, যা রোজগার হয় আমাদের 3 জনের ভালোভাবেই চলে যায়। এর মাঝে আরও একটা সুখবর আছে, আমি প্রেগনেন্ট। এই সময়ের অনুভূতিগুলো একেবারে অন্যরকম। আমার শাশুড়ি মা এখন আমাকে মাথায় করে রেখেছে, খুব ভালোবাসে আমায়, আমার খুব যত্ন করে, নিজের মেয়ের মতো করে খেয়াল রাখে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।